ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় বন্যায় ক্ষয়ক্ষতি কমানো যায় কিভাবে। এ বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সবুর খান, আছেন সিডাপের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব এগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম। আপনাদের তিনজনকেই স্বাগত। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। IRCL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে আজকের যে বিষয় বন্যার ক্ষয়ক্ষতি কমানো যায় কিভাবে, সেই আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সবুর খান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিডাপের গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অফ এগ্রিকালচার সায়েন্সের অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম। আপনাদের তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করতে চাই। আমরা জানি আসলে দেশে একটি বন্যা পরিস্থিতি চলছে এবং 11টি জেলা সরাসরি এই বন্যায় এফেক্টেড। যে তথ্য আমরা পেয়েছি সেখানে প্রায় এই 11টি জেলায় প্রায় 9.5 লাখ পরিবার যেখানে পানিবন্দী অবস্থায় আছেন। তো চলমান এই দুর্যোগের মধ্যেই আসলে আমরা অর্থনীতি নিয়েও একই সাথে চিন্তিত, কারণ আমরা জানি একটা রাজনৈতিক সংকট কেবল উত্তরণের পথে আমরা আছি, তার মধ্যে এই প্রাকৃতিক যে সংকট সেটি তৈরি হলো। জনাব শরীফুল ইসলাম, আপনার কাছ থেকে আগে জানতে চাই যে এই বন্যায় আমরা শুরুতেই যেমনটা দেখি যে কৃষিখাতে একটা বড় ধাক্কা চলে আসে, তো এখন আসলে কৃষিতে যে ধাক্কাটি সেটি কতটা আমাদেরকে বিপদে ফেলবে বা বিপাকে ফেলবে, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ ডিবিসি চ্যানেল, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে। সাথে সাথে আমি সহানুভূতি জানাচ্ছি আজকে যারা দুর্গত বিপন্ন মানুষ তাদেরকে, বন্যা কবলিত মানুষকে। এটি আমাদের জন্য বন্যা প্রতি বছরই বিভিন্ন সময়ে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু এবারের বন্যাটি একটু ভিন্ন বন্যা, যে হঠাৎ করেই যে অঞ্চলগুলো কখনো বন্যা কবলিত হয় না সেই অঞ্চলগুলোতে আবার আমরা বন্যা দেখতে পেলাম। আর এটি পূর্বাভাস এভাবে ছিল না যে মানুষ এভাবে মোকাবেলা করতে পারবে সেভাবে। তো যার জন্য এই কৃষিতে হঠাৎ করে বন্যা আসাতে যে অঞ্চলগুলি, যে 11টি জেলা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে 11টি জেলাতেই যেসব ফসলগুলি ছিল সেগুলি বন্যাতে পানিতে তলিয়ে গেছে। এবং এই অঞ্চলটি বিশেষ করে এই সিজনে এটা আমন ধান চাষ হয়ে থাকে, প্রায় 80% জমিতে আমন ধান হয়ে থাকে, আর বাকিটা থাকে 15% আউশ ধান এবং 5% সবজি বা অন্যান্য ক্রপ থাকে। তো সেই আমনটাও আবার এমন স্টেজে ছিল যেটা কেবলই রোপণ করা হয়েছে বা হয়তো 1-2 সপ্তাহ আগে রোপণ করা হয়েছে। তো এই স্টেজটা খুব ভালনারেবল স্টেজ, যেটিকে টলারেট করে এই পানির স্রোত এবং এই দীর্ঘ সময় পানির নিচে সাবমার্জ থাকাতে পুরো আমন ক্রপটি যে এলাকার উপর দিয়ে গেছে বন্যাটি, সেই আমন ক্রপটি এটি ধ্বংস হয়ে গেছে। আমাদের কাছে যে তথ্য আছে, আমরা দেখছি যে কৃষি মন্ত্রণালয়ের যে প্রাথমিক তথ্য, সেখানে আমরা দেখছি শুধু যে আমন ধান তাই কিন্তু না, একই সাথে অন্যান্য যে ফসলগুলো রয়েছে আমরা দেখছি আউশ ধান, আমন ধান, ধান ছাড়াও শাকসবজি প্রায় 14,111 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে, এবং একই সাথে আদা, হলুদ, আখ, পান, কলা সব ধরনের কৃষি ফসল। তো এবং এই 11 জেলার পাশাপাশি আরও দেখছিলাম যেটি তথ্য মন্ত্রণালয়ের তথ্য সেটি হচ্ছে 24টি জেলায় আমাদের এই কৃষি এফেক্টেড হয়েছে। তো সেটি আসলে কি পরিমাণ সংকট তৈরি করবে সামনের দিকে, আপনার কাছে কি মনে হয়? সংকট তৈরি করবে ইমিডিয়েটলি। আমাদের এখন চিন্তা করতে হবে যে পানিটা যদি দ্রুত সরে যায়
সেক্ষেত্রে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। যদি আমরা ব্যবস্থা নিতে পারি, পানি কত তাড়াতাড়ি সরবে সেটির উপরে নির্ভর করবে। যদি পানিটা দ্রুত সরে যায় তাহলে আমরা আমাদের যে সময়টুকু আছে এই সময়টুকুতে আমরা আবার আমন ধানকে রিপ্লেস করার সুযোগ আছে। কারণ আমনের কিছু জাত আছে, যে জাতগুলি হলো যে আলো ইনসেনসিটিভ যেটি আমরা বলি, এবং সেই জাতগুলির যদি চারা এবং বীজ পর্যাপ্ত পরিমাণ এখন আমাদের বিভিন্ন সেক্টর থেকে আমরা পেয়ে থাকি বা সুযোগ থাকে সেগুলি সংগ্রহ করার, সেগুলো রিপ্লেস করতে পারলে এটি সম্ভব। কিন্তু আর যদি এটি দীর্ঘস্থায়ী হয় বন্যার পানি ওইখানে, তাহলে আমাদেরকে এই ক্ষতিটা এখন আর পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ পানির নিচে যখন থাকবে সেগুলি সবই পচে যাবে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে নাকি আগামী সিজনটা রবি ফসলটা যদি আরও ভালোভাবে আমরা ঘরে তুলতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে যত রকমের ইনপুটস আছে বা যত রকমের উদ্যোগ নেওয়া দরকার সেগুলি নিতে হবে। উত্তরণের কথাগুলো নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, তার আগে আমি একটু জনাব সবুর খান আপনার কাছে জানতে চাই, কৃষির যে সংকট সেটি তো আমরা জানলাম, ব্যবসা বাণিজ্যে আসলে এখানে কি পরিমাণ ক্ষতি হবে বা এই তাৎক্ষণিক করণীয়টা কি? প্রথম হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ওই 11টি অঞ্চলে তো সম্পূর্ণভাবে স্থবির, কারণ এখন কিন্তু পুরো জাতিই কিন্তু, কারণ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই আন্দোলনের পরে কিন্তু একটা ভালো, আমি মনে করবো যেটা অ্যাওয়ারনেস ডেভেলপড হয়েছে যে আমরা কিন্তু রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সবাই যাতে একতাবদ্ধভাবে কাজ করতে পারি, এই অ্যাওয়ারনেসটা কিন্তু একটা ভালো দিক। সেটার কারণে যে হচ্ছে এখন কিন্তু সারা বাংলাদেশের কনসেন্ট্রেশনটাই কিন্তু হচ্ছে 11টি জেলায় যে বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওই 11টা অঞ্চলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। একইভাবে আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আরম্ভ করে কমিউনিকেশন চ্যানেলগুলোও কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কমিউনিকেশন চ্যানেলগুলি ক্ষতিগ্রস্ত হওয়াতে হচ্ছে যে আমার যে সাপ্লাই চেইন এবং ব্যাকএন্ড যে অন্যান্য সাপোর্টগুলো থাকে সেগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কিন্তু এখন সময় আসছে, কারণ আমরা যেহেতু দোষারোপ করে করে তো আমরা সারা জীবনই পার করতে পারবো, কিন্তু এখন কিন্তু আসলে দোষারোপ করার আর সময় নেই। এখন কিন্তু আমাদেরকে ডেফিনেটলি প্রোটেকশন এবং স্থায়ী একটা কিন্তু সমাধানে যেতে হবে। যেমন প্রথম হলো যে আমি অবশ্যই স্যারের সাথে যেটা বলবো যে এখন কৃষিক্ষেত্রে যেটা হয়তো এই মুহূর্তে আমরা রিকভারি করা, সেটা কিন্তু এই মুহূর্তে ওই এলাকায় রিকভারি করার মতো কিছু নাই। আমাকে রিকভারি করতে হবে যে অন্যান্য অঞ্চলগুলোতে যেখানে আমার সাপ্লাইটা সারপ্লাস আছে, সেই সাপ্লাই চ্যানেল কিন্তু ব্যবসায়িক চ্যানেল থেকে কিন্তু আমরা এখনই দ্রুত উদ্ধার করতে পারি। যেমন আমরা কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে কিন্তু আমের সিজনটা আমরা হারিয়েছি, বাট এখনও কিন্তু কিছুটা অবস্থান আছে। এখানে কিন্তু আমি যেটা মনে করি এগ্রিকালচার সেক্টর থেকে কিন্তু আমরা অনেক দিন থেকে বলে আসছি ড্রাই ফুড কিন্তু বাংলাদেশে অল্টারনেটিভ একটা সোর্স হতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু যতগুলো ফসলই উৎপাদন করা হয় প্রত্যেকটা ফসলই কিন্তু সিজনে কিন্তু ব্যাপক হয়। আপনি লক্ষ্য করুন, আমরার কথা বলেন, পেয়ারার কথা বলেন, আপনি যদি প্রত্যেকটা জায়গায় যদি আমরা যে পাপিয়ার কথা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফলন কিন্তু অনেক বেশি হয়। কলা, আমরা জানি কলা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে পচন হয়। তার মানে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, বিশেষ করে থাইল্যান্ডের দিকে তাকাই, ফিলিপাইনের দিকে তাকাই, ইন্দোনেশিয়ার দিকে তাকাই, কারণ ওরাও কিন্তু এই ধরনের প্রতিকূল পরিস্থিতিকে প্রতি সময় কিন্তু ফেস করে। আমরা জানি যে প্রায়ই কিন্তু ফিলিপাইনে এই প্রবলেমগুলো হয়, ইন্দোনেশিয়াতে এই প্রবলেমগুলো হয়। এই জন্য ওরা একটা সাবস্টিটিউট প্রস্তুতি নিয়েছে, সেটা হলো যে ব্যবসায়ীরা এখানে কিন্তু ব্যবসারও কিন্তু একটা, আমি মনে করি নতুন উদ্যোগ, তাদের কিন্তু একটা অপরচুনিটি তৈরি হচ্ছে যে ড্রাই ফ্রুটস কীভাবে আমরা তৈরি করতে পারি। কারণ ড্রাই ফ্রুটসের মার্কেটটা যদি আমরা ব্যাপক করতে পারি, আজকে যে আমরা যদি বলি যে বন্যায় যে ত্রাণ সংগ্রহ করছে, এখানে কিন্তু ওখান থেকে বারবার কিন্তু একই কথাই বলা হচ্ছে, আপনারা যাই কিছু করেন না কেন ড্রাই ফ্রুটসগুলো দিবেন, যাতে এগুলো কিন্তু আলটিমেটলি আমরা এই মুহূর্তে কিন্তু আলটিমেটলি কারোর পক্ষে কিন্তু পাকানো সম্ভব না, মানে দ্যাট ইজ কুকিং করা সম্ভব না। তো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিছু অবশ্যই সমস্যার সম্মুখীন হচ্ছে, আবার একইভাবে কিন্তু আমি মনে করি যে পরিকল্পনার মাধ্যমে সেটা কিন্তু ওভারকাম করা যায়, মানে যে কোনো সংকট সম্ভাবনাও আনে। আমি একটু ছোট বলে দেই, কারণ এটা আমার কাছে সবসময় খুব খারাপ লাগে বলেই কথাটা বলছি, যে বন্যার কিন্তু আরেকটা প্রোটেকশন, যে আমি তো বাঁধ প্রোটেকশন দিবই, কিন্তু আমার কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমার খাল খনন, নদী খনন, আমার খালগুলো ফিল আপ হয়ে যাচ্ছে, পুকুরগুলো ফিল আপ হয়ে যাচ্ছে, আমার যে ফ্লোটা আছে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখন যেই কাজটা করতে হবে, আমার কিন্তু এই বন্যার পরবর্তী সাথে সাথে এখনই কিন্তু আমাকে প্ল্যানিং করতে হবে। এবং আমরা যেভাবে মনে করি যে পুরো গোষ্ঠী বা যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়ছি, এখনই পরিকল্পনা করতে হবে যে প্রত্যেকটা ভালনারেবল পজিশন যেখানে যেখানে আছে সেখানে আমাদের প্রত্যেকটা খাল পুনরুদ্ধার করতে হবে, প্রত্যেকটা নদীকে আমার ড্রেজিং করতে হবে এবং প্রয়োজনের সমন্বয়ের মাধ্যমে। এবং আমরা জানি আগে কিন্তু ড্রেজিংগুলি করার সময় কী হচ্ছে, আগে কিন্তু বাঁধ রক্ষা করার জন্য কি হচ্ছে, আমরা জানি যে সেগুলো দেওয়ার পরে 10 দিন 15 দিন পরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। ভবিষ্যতে যেন এরকম ভবিষ্যতে আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে, কারণ এখন যেহেতু আমরা নিজেরাই বলছি যেখানে দুর্নীতি হয় সেখানে আমাদের সবাই কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। আপনার কাছে আবার আসবো, একটু ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে জানতে চাই, কৃষি এবং বাণিজ্য সব মিলে সার্বিক অর্থনীতিতে আমরা জানি যে একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা উত্তরণের পথের মধ্যে যাচ্ছি, তার মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ সংকট কি আমাদেরকে আরো বড় সংকটের দিকে নিয়ে যাবে কিনা? ধন্যবাদ। তো আমরা তো আসলে সংকটের মধ্যে ছিলাম,
আমাদের এই যে এখন যেটা আপনার এই পলিটিক্যাল যে আপনার ট্রানজিশনটা হয়েছে, এর আগে কিন্তু আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় কিন্তু অনেক তথ্য উপাত্ত কিন্তু মানে সঠিকভাবে আসে নাই, সেটা সরকারের ইচ্ছা কারণে হোক বা সরকারকে তুষ্ট করার জন্য যে এজেন্সিগুলো আছে দেয় নাই। কিন্তু আমরা জানি যে আমরা এক্সপোর্ট থেকে শুরু করে সব ডাটা, মানে আমরা যদি বাজারে সাপ্লাই কথা বলি, যে কোনো একটা স্পেসিফিক কমোডিটি ধরি, হ্যাঁ, সেখানে আমরা দেখবো যে সারাক্ষণই বলা আছে যে পর্যাপ্ত সাপ্লাই, দাম বেশি, এগুলো একসাথে যায় না, ইকোনমিক্সের কোনো বেসিক সূত্র যায় না। এখন ওই ক্রাইসিসের পরে যেটা হলো যে এই ট্রানজিশন যেটা হয়েছে পলিটিক্যাল, সেটার কিন্তু একটা ডাইনামিক্স আছে। সেখানে আপনি দেখেন যে এখন যারা দৌড়ের উপরে আছে, তাই না, আপনি যখনই আইনানুগ ব্যবস্থা নেবেন তখন তো আপনার যারা কিনা এই 15 বছর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, যারা কিনা আপনার বিভিন্ন ধরনের যে আপনার আনলফুল অ্যাক্টিভিটিস করেছে, তারা দৌড়ের উপরে থাকবে। তো তাদের যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড যেটা, সেটা স্লো ডাউন করবে। আবার যারা কিনা আপনার ব্যবসা বাণিজ্য করতে পারে না অনেকদিন ধরে, যারা কিনা বিরোধী ওই আগের রেজামের তুলনায় চিন্তা করলে, তো তারা হয়তো আবার ব্যাক করে আবার ট্র্যাকে আসবে। তো এইগুলো একটা টার্মিনালের মধ্যে আমরা আছি। তারপরে ডলার যে আমার চাপ, সেই চাপের কারণে কিন্তু আমরা উৎপাদনের জন্য যে বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসবো, আমদানি করে পর্যাপ্ত পারছি না। আবার আমদানি না করতে পারলে যে চূড়ান্ত দ্রব্য আমরা আমদানি করে নিয়ে আসবো, সেটাও পারছি না। এরপরে যখন আপনার এই যে এখন যেটা হলো 11 ডিস্ট্রিক্ট, মানে কি আপনার প্রায় 16-17-20% যদি আমি ধরে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে এখন এটা শুধুমাত্র এই মানুষগুলো যে সব কিছু ভেসে চলে গেল, হ্যাঁ, যেটা প্রফেসর বললেন যে আপনার এখন যদি তাড়াতাড়ি পানি চলে যায় তারপরে যদি করা যায়, কিন্তু করা যাবে মানে কি, আপনার তাদের কিছু নাই, তো সব ভেসে চলে গেছে। আমরা এখান থেকে কিছু সাপ্লাই, ড্রাই খাবার এই সে দিলাম অল্প সময়ের জন্য, কিন্তু যে লজিস্টিকটা লাগবে আপনার ইনপুট সেগমেন্ট যেটা, হ্যাঁ, আপনার যে আপনার এই যে তারা যে আপনার এখন যে চারাগুলি পাবে, এখন যে আপনার সার লাগবে, এই যে আপনার আরও অন্যান্য যা যা লাগে আপনি প্লান্টেশনের জন্য, সেগুলি তারা কোথায় পাবে? এবং আপনি মনে করেন যে এই যে করতে গেলে আপনার যে টাকা পয়সা লাগবে, আপনার ক্রেডিট যেটা আমরা বলি, সেটা কোত্থেকে আসবে? এটা হলো তাদের জন্য প্রবলেম, এই 11 জেলার জন্য এটা একটা। আবার এই যে আপনার ধরেন আপনার 20% যদি আপনার ব্যত্যয় হয়, তাহলে সার্বিকভাবে যে সাপ্লাই, আপনি মনে করেন যে এই যে আপনি বলেন ভেজিটেবল থেকে শুরু করে এই যে আপনার এখন যে রাইস, আমন্ড রাইস যেটা আসতো, এই যে গ্যাপটা হচ্ছে, সেটা কিন্তু ওভারঅল যে অ্যাগ্রিগেট সাপ্লাই আছে বাংলাদেশের, সেখানে কিন্তু আবার টান পড়বে। আবার টান পড়লে যে আপনি আমদানি করে নিয়ে আসবেন, সেই ডলার কিন্তু পর্যাপ্ত আমাদের নাই। ফলে এইগুলো মিলে কিন্তু আমরা প্রচুর চাপে আছি। এবং অন্য জায়গায় যেখানে বন্যা এফেক্টেড হয় নাই, যেটা সবর সাহেব বললেন, সেখানে কিন্তু আমি চাইলে অনেক বাড়িয়ে ফেলতে পারবো না, হয়তো লস যেটা হয় সেটা একটু ফোকাস করলে হয়তো একটু কমাইতে পারবো। এটার জন্য বিভিন্ন মেজার্স আছে। কৃষির সঙ্গে সঙ্গে একই সাথে সাপ্লাই চেইনের কারণে আমরা যে ঢাকা চিটাগং রোড, যেটি অর্থনীতির লাইফলাইন বলা হয়, ওটা আমরা যদি বলি বন্যা মানে কি, একটা তো হলো গিয়ে ফসলের কথা বলছি, এবং আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানে হলো বন্যা হয়ে গেলে ইমিডিয়েটলি যেটা হয়, আমার ওখানে যদি আমরা আবার বপন করি, তারপরেও প্রায় কত 30-40-50% ইফরি একটা স্টাডি আছে, 50% প্রোডাক্টিভিটি কমে যায়। কারণ এই যে আপনার এনভায়রনমেন্ট তো নষ্ট হয়, আপনার ইকোসিস্টেম নষ্ট হয় বন্যার কারণে। তারপরে আপনি এই যে দেখলেন, আপনি যে এই যে আপনার সাপ্লাই চেইন বললেন, লজিস্টিক যেটা আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা, এই যে সব ভাষায় নিয়ে গেল। তারপর আপনার যে পাওয়ার সাপ্লাই, আপনি ইরিগেশন যদি করতে চান বা অন্য কিছু করতে চান, পাওয়ার সাপ্লাই কিন্তু ডিসরাপ্টেড, আপনার এন্টায়ার নেটওয়ার্ক কিন্তু ডিসরাপ্টেড। তো ওইটা যদি আপনি এস্টাবলিশ করতে চান, সময় লাগবে। ফলে এই যে আপনার যে এটা নর্মাল জায়গায় আসতে আসতে অনেক সময় লাগবে। এখন যে আপনার যে মেন যে ব্যাপারটা, যে আপনি কিভাবে ক্ষতি কমাইতে পারবেন, একটা তো আপনার যে লম্বা সময়ে আপনি প্রিভেন্ট করা, যে বাঁধগুলো ভেঙেছে যদি না ভাঙে। কিন্তু এই যে এবার যে বন্যাটা হলো অকস্মাৎ, এটা আপনার 2-3 দিনের আগে কিন্তু বোঝা যায় নাই, তাই না? কত 8-10 ঘন্টার মধ্যে একটা কিছু ঘটেছে। আবার ন্যাচারাল কিছু ব্যাপার আছে, আপনি দেখেন যে এই যে আপনার ওই যে জোয়ার যেটা আর কি, অ্যাট দ্য সেম টাইম আপনার লঘুচাপ বা নিম্নচাপ, আবার একসাথে জোয়ার, আবার দেখেছি ওই পারে বেশি হয়েছে, ঢল নেমেছে, সব কিছু মিলিয়ে। ফলে কিছু কিছু ন্যাচারাল ডিজাস্টার আছে যেগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি না। এবং এর সাথে মেনলি আপনার হলো গিয়ে জলবায়ুর যে পরিবর্তন, বৈশ্বিক, আমরা এল নিনো লা নিনো যেগুলো বলি আর কি, যে কয়েক বছর ধরে আপনার হবে একদম মানে আপনার কি বলে খরা টরা এগুলো হবে, আবার কয়েক বছর আপনি দেখবেন যে খুব বেশি বৃষ্টিপাত, খুব বেশি আপনার যে ফ্লাড এগুলো হবে। তো সেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। তো সেগুলো কন্ট্রোলের বাইরে থাকলে কিছু প্রিভেন্টিভ মেজার্স তো আমাদের নিতে হবে। আর হলো যে এখন যেটা আমার মনে হয় করণীয়, সেটা হলো কিভাবে একেবারে ঝটকা আপনার প্রোডাকশনের জন্য যে লজিস্টিকের যে ডিসরাপশনটা হয়েছে, কিভাবে সেখানে আমরা আমরা হেল্প করতে পারি। একটা তো এখন ইমিডিয়েটলি খাবার দাবার এগুলো আছে, তারপরে উৎপাদনে নিয়ে আসার জন্য, এবং সেখানে গভর্নমেন্টকে 1000 কোটি টাকা, এটা ছোট্ট অ্যামাউন্ট, এবং গভর্নমেন্টেরও বিভিন্নভাবে প্রেশার আছে। একটা বিরাট অ্যামাউন্ট দিয়ে তাদেরকে অ্যাটলিস্ট ঋণ দিতে হবে সস্তায় বা সুদ ফ্রি দিয়ে, আপনার ইমিডিয়েটলি প্রোডাকশনের ব্যবস্থা আমরা করতে পারি। এবং সামনের দিকে যে জিনিসগুলো আমরা ফেস করতে পারি, ডলার থাকার পরেও
অনেক সময় যেটা হয় 2007-08 আমরা দেখেছি আমাদের ডলার আছে কিন্তু আমরা কোথাও চালের বাজার পাচ্ছি না। আমাদের চাল আমাদের উৎপাদন করতে হবে, ফলে আমরা যে ফুড সিকিউরিটি নিয়ে কথা বলি তার জন্য পর্যাপ্ত প্রোডাকশন আমাদের নিজেদের করতে হবে। আপনি দেখেন এই পেঁয়াজের কত 15-20 টাকা হয়তো 1 কেজির খরচ, কিন্তু ইন্ডিয়া আপনার পলিসি করেছে সেখানে আপনার 90 টাকা ইন্ডিয়া থেকে আনলে পেঁয়াজের উৎপাদন আপনি আমদানি খরচে পড়ে যায়। তার মানে আপনি যদি আপনার এই কিছু কিছু পণ্য আছে আপনার নিজে উৎপাদন করতে পারতে হবে। ফলে এই যে আপনার 11 জুলাই যে শকটা আসছে ডেফিনেটলি আমাদেরকে প্রভাবিত করবে। এখন কিছু করার তো নাই, ন্যাচারালি এসছে। যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে এদেরকে তাড়াতাড়ি করে প্রোডাকশনে নিয়ে আসার। তো যে কোনো সংকট তো আসলে একটা সম্ভাবনাও নিয়ে আসে। কিছুক্ষণ আগে জনাব সবুর খানও বলছিলেন যে সংকটকে সম্ভাবনায় রূপান্তর করার কৌশলটা কি হতে পারে। আমরা এখনই একটা সংকটের মধ্যে আছি। অতীতে আমরা দেখেছি সমস্যা যখন জেঁকে বসে তখন আসলে সমাধানের পথ খোঁজা হয়। তো এখন এই মুহূর্তে যে চলমান সংকটটা আছে সেই সংকট থেকে বের হওয়ার জন্য আসলে আগে থেকেই পরিকল্পনা নেওয়া উচিত কিনা, বা সেই পরিকল্পনাগুলো কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো জানবো। তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বন্যার ক্ষয়ক্ষতি কমানো যায় কিভাবে। বিরতির আগে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যে কোনো সংকটই আসলে একটি সম্ভাবনা আনে। সেই সম্ভাবনার ক্ষেত্রে আমরা এখন যে সংকটটির মধ্যে আছি সেই সংকটটিকে আসলে আমরা কিভাবে সম্ভাবনায় রূপান্তর করতে পারি, জনাব খন্দকার শফিকুল ইসলাম আপনার কাছে আগে জানতে চাই। কিভাবে আসলে এই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করা যায়। শরীফুল ইসলাম, আমি দুঃখিত আপনার নামটা আমি ভুল বলেছি। শরীফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই কি করা যেতে পারে, আসলে এখনই উদ্যোগটা কি নেওয়া যেতে পারে। না, ধন্যবাদ। আসলে আমাদের যে সমস্যা হয়েছে, সমস্যা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তার সমাধানও হয়ে যাবে। তো সমস্যা হলো যে আমাদেরকে এখন কৃষিতে আমাদের ফসলগুলো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে আমরা দ্রুত রিপ্লেস করতে হবে। রিপ্লেস করতে গিয়ে সময় বুঝে কতটুকু সময় হাতে আছে, কোন ফসলটি এখানে এখন করা যাবে যাবে না সেটিকে দ্রুত নির্ধারণ করতে হবে। করে আমরা যদি মনে করি যে এটি করতে চাই তাহলে আমাদেরকে যে ইনসেন্টিভ দিতে হবে, সাথে সাথে আমরা যে ইনপুটগুলি আছে বিভিন্ন জায়গাতে, তারা এখন ইনপুট তাদেরকে রেডিমেড চারা তাদের হাতে নাই, তাদের হাতে কোনো বীজ নাই, তো তাদেরকে আমরা তাদের খাদ্য নাই, তো খাদ্য হয়তো আমরা এই সময় দিচ্ছি কিন্তু এটা কতদিন দেব, তার এটা সরে যাওয়ার পরে কিন্তু তাদের আরও বিপর্যয়ের মধ্যে তারা পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে তারা যেন তাদের ফসলটা ঘরে তুলতে পারে সেই সম্ভাবনার দিকে যেতে হবে। আমাদেরকে যাওয়াটাই হলো এই যে তাদেরকে কিভাবে আমরা এই চারাগুলি কিন্তু আমরা যদি সিলেট রিজিয়নে যাই, সিলেটে কিন্তু বন্যাটি এটা চতুর্থ বন্যা হলো সিলেটে। এর আগে 3টা বন্যা হয়ে গেছে। তারা কিন্তু জানে, তারা প্রিপেয়ার্ড থাকে যে তাদের বন্যাটা এইভাবে আসতে থাকে, তাদের কিছু ধানের চারা বা ধান ডুবে যেতে পারে, তখন তারা কিন্তু এক্সট্রা চারা কিছু তৈরি করে রাখে। তারা এখনই কিন্তু ওই জমিগুলো, কিন্তু এই ফেনী নোয়াখালী তাদের কিন্তু এই প্র্যাকটিসটা এখানে নাই। যার জন্য দ্রুত এখন আমি যেটা বলবো যে এই বাইরে থেকে আমাদেরকে চারাগুলা, যাদের এক্সট্রা কিছু চারা বিভিন্ন এলাকাতে রয়ে গেছে, উত্তরবঙ্গে যেখানে ধান চাষ হয় তাদের রয়ে গেছে, সেই চারাগুলোকে দ্রুত সেখানে পানি নেমে যাওয়ার সাথে সাথে এটাকে রিপ্লেস করতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু তারপরে এই চারাও কিন্তু পর্যাপ্ত নয়, কারণ এখানে আপনার প্রত্যেকটা জেলাতেই প্রায় আপনি 1 লাখ হেক্টর জমি পানির নিচে গেছে। গড়ে কিন্তু আপনার 10 লাখ বা কাছাকাছি এরকম চলে যাবে, 10টা বা 11টা জেলাতে। কৃষি অধিদপ্তরের যে তথ্য আমার কাছে আছে 3,30,929 হেক্টর জমি এটা নিচে চলে গেছে। তো এই যে 3 লাখ হেক্টর জমির চারা কিন্তু একবারে পাওয়া যাবে না। সেই জন্য কিছু পদ্ধতি আছে। আমরা এখন কিন্তু কিছু টেকনোলজি বেরিয়েছে, সেটা হলো যে আমরা যদি ওই ছোট সিডলিং তৈরি করে, যেগুলো ট্রের মধ্যে সিডলিংগুলো তৈরি করা যায়, তৈরি করে যে রাইস প্ল্যান্টার এখন কিন্তু আমরা আমাদের ভাসমান বীজতলা অথবা ট্রেতে অথবা পলিথিনের উপরে যদি আমরা 3 সপ্তাহের মধ্যে বীজ তৈরি করে ফেলতে পারি, আমরা 3 সপ্তাহের মধ্যে 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি প্ল্যান্টেশনটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমনকে আমরা সম্ভাবনা আমাদের আছে যে আমনকে ফিরিয়ে আনার। তো এইটি একটি সম্ভাবনা। আর আমি মনে করি যে এইটি করতে গেলে সরকারকে, এটি করতে গেলে যারা উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা আছেন, তাদেরকে সবাই সমন্বিতভাবে যে দ্রুত এগিয়ে যেতে হবে। শুধুমাত্র এখন যে ত্রাণ নিয়ে যাচ্ছে এই ত্রাণ না, ওই ত্রাণটাও সাথে সাথে রেডি রাখতে হবে, তাদেরকে দিয়ে হেল্প করতে হবে। সেই জন্য আমি মনে করি যে যে ক্রপ চলে যাচ্ছে সেটি রিপ্লেস করা সম্ভব। আর যদি এটি আমরা নাই পারি, তাহলে আরও সম্ভাবনা হলো যে আমাদের জমি কিন্তু এখন সিলটেশন হয়ে যাবে। এই সিলটেশনে কিন্তু যে পরিমাণ নিউট্রিয়েন্ট
নিউট্রিয়েন্ট, বিশেষ করে সয়েল নিউট্রিয়েন্ট এখানে জমা হবে, এটিকেও কাজে লাগাতে পারবো। আমাদের প্রচুর ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়, ওই অঞ্চলের মানুষের কিন্তু এখন এই ফার্টিলাইজারটা কম অ্যাপ্লাই করতে হবে। তারা এই একই সাথে জনাব সবুর খান, আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জায়গা থেকে আসলে এই সংকটকে কিভাবে সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব? আমার কাছে মনে হয় কিন্তু আমি বলবো যে এখানে ফেনী এবং সিলেট এই দুইটা অঞ্চলেই কিন্তু একটা ভালো দিক হচ্ছে এখানকার ম্যাক্সিমাম লোকই কিন্তু ফিনান্সিয়ালি সলভেন্ট। সুতরাং তাদের কিন্তু এটা ট্রু যে এই মুহূর্তে সবাই বাসস্থান চায়, মানে যেটা আশ্রয় চায়, এবং ফুড সিকিউরিটি চায়, মানে ফুডটা চায়। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এখন যেভাবে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলি এবং ছাত্র এবং অন্যান্য সবাই কিন্তু মোটামুটি এই মুহূর্তে মাঠে। সুতরাং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এখান থেকে কিন্তু এখনই একটা গ্রুপ অফ পিপলকে কিন্তু এখনই প্ল্যানিং করতে হবে। নাম্বার ওয়ান প্ল্যানিংটাই হচ্ছে যে আমাকে সাবস্টিটিউট কীভাবে দ্রুত আমাকে সেখানে এগ্রিকালচার সাপোর্টিংগুলো দেওয়া যায়। তো এগ্রিকালচার সাপোর্টিংয়ের জন্য আমাকে কিন্তু সাপ্লাই চেনের প্রত্যেকটা জায়গায় আমাকে কথা বলতে হবে, কথা বলে আমাকে অর্ডার প্লেস করতে হবে। অর্ডার প্লেস করে এখনই কিন্তু আমি মনে করি যারা ত্রাণ সামগ্রী কালেক্ট করছেন বা বন্যার্তদের সাহায্যতে যে টাকাটা কালেকশন, একটা বড় অ্যামাউন্ট কিন্তু তাদেরকে অ্যালোকেট করে রাখতে হবে যে আমি যাতে বীজ এবং প্রোডাক্টসগুলো যাতে আমি দ্রুত ওখানে পৌঁছে দিতে পারি। দ্বিতীয় হচ্ছে আমার মনে হয় আমি স্যারের সাথে একমত যে এখনই আমি যদি 15 দিন বা 21 দিনের একটা প্ল্যান আমি ওখানে করি পানির উপরে সাবস্টিটিউট, যদি আমি বীজগুলো এখনই আমি রোপণ করতে পারি, সেখান থেকে কিন্তু আমি 15 দিন বা 21 দিনের ভিতরে আমি চারাগুলো প্রোডাকশন দিতে পারবো। 3 নম্বর হচ্ছে যে আমরা কিন্তু সবসময় জানি সরকার কিন্তু কিছু কিছু ভালো স্টেপ নেওয়ার কারণে এখন কি হচ্ছে, আপনি প্রত্যেকটি বিল্ডিংয়ে ঢাকা শহরে কিন্তু আলটিমেটলি অগ্নি নিরাপদ, কিন্তু আলটিমেটলি এটা অলমোস্ট বলা যায় যে 80 to 90% কিন্তু কমপ্লায়েন্স করা আছে। তো তার মানে এখন কিন্তু বন্যার জন্য কিন্তু আমাদের যেই ভালনারেবল মানে ডিস্ট্রিক্টগুলো আছে এখনই কিন্তু আমাদের ব্যবসায়ী গোষ্ঠী এবং সরকার দুই পক্ষকে কিন্তু সমন্বয় করে এই কাজগুলো করতে হবে। কারণ এই ফায়ার যে প্রোটেকশনটা হচ্ছে এর কিন্তু ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা ছিল, তারা কিন্তু সাপ্লাই লেভেলে, প্রোডাকশন লেভেলে, বিজনেসও তাদের কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল। সুতরাং ওরা কি করবে যে প্রত্যেকটা বন্যাত্ম এরিয়াতে তারা কিন্তু এখনই কিন্তু সাবস্টিটিউট প্রোডাক্টগুলি কী প্রোডাক্টগুলি হইতে পারে, কোন অপরচুনিটি তৈরি হইতে পারে, এগুলো করতে হবে। একইভাবে আরেকটা গ্রুপ অফ পিপল যারা এনজিওগুলো কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন প্ল্যান করতে হবে যে আমি বন্যাটা হয়ে যাওয়ার পরপরই কীভাবে আমি ফ্লোটাকে কনফার্ম করতে পারি। কারণ এখানে আপনি লক্ষ্য করবেন যখন বন্যাটা হচ্ছে তখন যে স্রোতটা হচ্ছে সেই স্রোতটা কিন্তু দেখা যাচ্ছে যে মারাত্মক কিন্তু ইম্প্যাক্টফুল। কেন? কারণ বিকজ এটা তো ফ্লো নাই, আমার খালগুলো সব ভরাট হয়ে যাচ্ছে, আমার কোনো মানে ডোবা ডাবি কোনো কিছু নাই। সুতরাং এগুলোকে কিন্তু আমার আবার এনিহাউ পুনরুদ্ধার করতে হবে এবং আমি মনে করি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও এটা করা সম্ভব। ইভেন আমি মনে করি প্রত্যেকটা অঞ্চলে এখন যেভাবে আমাদের সবার ভিতরে একটা স্পিরিট আসছে, সবাই মিলে কিন্তু আমরা দ্রুত কাজগুলো করতে পারি, যেগুলো আমরা একটা সময় কিন্তু শুরু করা হয়েছিল। তার মানে আরেকটা ব্যাপার হচ্ছে ব্যবসায়ী, যেটা আমি একটু আগেও বললাম যে নতুন উদ্যোক্তাদেরও কিন্তু এখানে প্ল্যানিং করতে হবে যে এইসব এলাকাগুলোতে আমরা, যেমন আমি একটা কথা বলি যে আমরা কিন্তু জানি যে আমার এই ফেরি বোটটা আমরা যদি যাই, দেশের বাইরে যাই, আমরা যদি আলিশান ফেরিতে উঠি তাহলে আলিশান ফেরি আমরা জানি যে এটা ডুবার কোনো সম্ভাবনা নাই, বাট তারপর ওরা কিন্তু লাইফ বোট ছাড়া ওরা কিন্তু উঠতে দিবে না। ঠিক একইভাবে আমাদের এই প্রোটেকশনটা এখন রাখতে হবে যে ভালনারেবল ডিস্ট্রিক্টগুলোতে এখনই কিন্তু পর্যাপ্ত লাইফ বোট, পর্যাপ্ত বোটিং সিস্টেম, পর্যাপ্ত অন্যান্য যে মানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত রাখতে হবে। আমি মনে করি এগুলো আমাদের ওয়েস্ট হোক, কিছু যায় আসে না, কিন্তু আমার একটা ওয়েস্ট হলো 4 বছর 5 বছর পর কিন্তু এটা প্রবলেম হবেই। কারণ এখানে কিন্তু একটা ছিল বাঁধের প্রবলেম, একটা ছিল কিন্তু জোয়ার, একটা ছিল কিন্তু বৃষ্টি, তার মানে 3টা। প্লাস আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু অত্যন্ত সি লেভেলের কাছাকাছি। কারণ আমি যেটা বলি যে নেদারল্যান্ডের উদাহরণটা আমরা কিন্তু অবশ্যই নিতে হবে, যদিও নেদারল্যান্ডের উদাহরণটা অনেকে হয়তো বলবেন যে নেদারল্যান্ড অনেক উন্নত দেশ, কিন্তু আমি বলি তাদের উদাহরণটা এই কারণে নিতে হবে তারা কিন্তু 23 ফিট নিচে সমুদ্র লেভেলের 23 ফিট নিচে, এবং তাদের 26% কিন্তু তারা অলরেডি 23 ফিট, কমপ্লিটলি 23 ফিট নিচে। অন্যান্য অংশ তাদের 12 ফিট, কোথাও 11 ফিট, কোথাও 18 ফিট, কিন্তু 26% কমপ্লিটলি 23 ফিট। তাহলে তারা কিন্তু সিকে প্রোটেক্ট করতে পারছে এবং কিভাবে প্ল্যানিং করে, এবং এই প্ল্যানিংটা দীর্ঘমেয়াদী। তার মানে আমাদের বাংলাদেশে কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা অতীতের সমস্ত সরকারকে দেখে আসছি, একটা এজেন্ডা আসলে ওইটা নিয়েই তারা মাথা কামায়, এজেন্ডা শেষ, বন্যা শেষ, পরের দিন সব আবার নাক ডেকে ঘুমাচ্ছে, আরেকটা এজেন্ডা আসছে আবার ঝাঁপিয়ে পড়তেছে। এইটা যাতে এই নতুন বাংলাদেশে না হয়, এটা কিন্তু আমরা চাই প্ল্যানিংটা এখনই হবে, এখনই রোডম্যাপ তৈরি হবে, এখনই সবাই কিন্তু কোনোভাবেই কেউ না ঘুমিয়ে যায়। এই একই বিষয়ে ডক্টর হেলালুদ্দিন আপনার কাছে জানতে চাই যে অর্থনীতিকে এগিয়ে নিতে গেলে কৃষি, বাণিজ্য, বেসরকারি খাত এবং সরকারের সমন্বয় প্রয়োজন হবে, তো সেই জায়গায় আসলে আপনার পরামর্শ কি হবে? আপনি যে 3টা বললেন এই পুরোটাই অর্থনীতি, ঠিক আছে, অর্থনীতি সবগুলি অর্থনীতি। আমি একটু ভিন্নভাবে বলি এটাকে, আমরা যে এখন SDG বলছি, হ্যাঁ, তো SDG মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট জিনিসটা কি? সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হলো যে আজকে আমি যে উৎপাদন করছি, আমার যে জিডিপি আছে এবং এটা 6-7% গ্রো করবে, এখন এটা কি আসলে 5-7-10 বছরের জন্য, নাকি পরের জেনারেশন, তার পরের জেনারেশন সবাই করতে পারবে?
সেজন্য বলি যে আমার এই প্রোডাকশন যে আমি করছি আজকে, আমার যে জিডিপি আসছে, যেই ন্যাচারাল রিসোর্সের বা যে ন্যাচারাল বেজের উপর বেস করে আমরা করছি, সেই নেচারটাকে আমরা প্রিজার্ভ করছি কিনা। তো সেই নেচারকে তো আমরা প্রিজার্ভ করছি না, কারণ এর থেকে অনেক বেশি ওয়াটার যখন আপনার ফ্লো হতো তখন আমরা সেটা কন্টেন করতে পারতাম, তখন অত বন্যা হতো না। কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের এই যে ওয়াটার রিজার্ভার যেটা বলে, যে বিভিন্ন জায়গায় আপনার দেখেছি যদি আপনার মানে বন্যার পানি আসে বা বাইরে থেকে যদি পানি ফ্লাশ হয়, সেটাকে আপনার ধরে রাখার জন্য যে পর্যাপ্ত আপনার স্পেস সেটা আমাদের নাই। কেন নাই? দেদারসে দখল হচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, আমরা এগুলো প্রিজার্ভ করছি না। ফলে আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা হলো নেচারকে প্রিজার্ভ করতে হবে। এখন এই বন্যা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা যদি বন্যাকে রোধ করতে চাই, প্রিভেন্টিভ মেজার যেটা, কারণ এটা তো আমরা যেটা বললাম শর্ট টার্ম, যে হঠাৎ করে চলে গেলে বীজ টিজ দিয়ে কীভাবে এটাকে, কিন্তু যদি আপনার প্রত্যেকবার এরকম হতে থাকে, ঘন ঘন হতে থাকে, তখন কী হবে? আপনি কয়বার আপনি করে এই যে যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, এরা একদম সর্বস্ব হারাচ্ছে। কিন্তু তারা, আপনি দেখবেন যে কয়েক বছর আগে হাওড়ে যে আপনার বাঁধ ভেঙে যে বন্যা হলো, বন্যা হওয়ার পরে প্রচুর লোকজন হাওড়া এলাকা থেকে ঢাকা শহরের দিকে আপনার, আমরা তো আসলে অতীতে দেখেছি আসলে ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলতে বা জিডিপি প্রবৃদ্ধি দিয়ে এটি সব সময় বিচার করা হয়েছে। তো আপনি একটা নতুন কথা, এটি হয়তো বাস্তবসম্মত কথাই বলছেন, আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। এটা অনেক আগে থেকেই আছে, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা, আপনার কাছে এই বিষয়ে আরো শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। স্বাগত আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, বন্যার ক্ষয়ক্ষতি কমানো যায় কিভাবে। জনাব হেলাল উদ্দিন, আপনার সঙ্গে কথা হচ্ছিল বিরতির আগে। বিগত সময়ে আমরা দেখেছি আসলে সরকার সবসময় আসলে জিডিপি প্রবৃদ্ধিকেই বড় করে দেখেছে। তো সেই জায়গায় আপনি বলছিলেন আসলে কি করা উচিত এখন আমাদের? প্রথম হলো যে জিডিপি প্রবৃদ্ধি যদি ধরে রাখতে চান, আপনার জেনারেশন আমরা বলি আপনার জেনারেশনাল ইকুইটি বলি আমরা, ইন্টারজেনারেশনাল ইকুইটি, যে আমি আজকে সব ভোগ করে গেলাম, ঠিক আছে। আজকে গ্যাস আপনি দেখেন, ন্যাচারাল গ্যাস, একসময় আমরা দেখছি গ্যাসে ভাসতেছি, কই আমাদের গ্যাস। ন্যাচারাল রিসোর্স যদি আপনি বলেন বাংলাদেশের মাথা পিছু যদি দেখেন, আমাদের কিন্তু কোনো তেমন কিছু নাই। তো বাংলাদেশে আছেটা কি? আমাদের আনস্কিল পিপুল ছাড়া আর আমাদের ল্যান্ড অনেক বেশি নাই। দেখেন আপনি অন্য কম্পারেবল যদি দেখেন, তাহলে যেটুকু ল্যান্ড আছে, যেটুকু রিভার আছে, ওয়াটার রিসোর্স আছে, সেটা যদি আমরা প্রিজার্ভ না করতে পারি, এবং আজকে আমাদের বন্যার যে প্রবলেম, সেটা কি আমাদের যে ওয়াটার বডি যেগুলো ছিল সবগুলো আমরা কী করেছি, আমরা কনজার্ভ করি নাই, আমরা এগুলো রক্ষা করি নাই, এবং বিভিন্নভাবে দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। নদীগুলি যে ড্রেজিং করার কথা সেগুলো আমরা করছি না, করলে কিছু স্পেন্ড করলেও প্রপারলি আমরা করছি না। এখন এই যে প্রেশারটা আসছে, এই যে আপনার বন্যা যদি ঠেকাইতে চান, প্রিভেন্টিভ মেজার যেটা, তাহলে যে বাঁধগুলি বাঁধতেছেন সেগুলো প্রপারলি বাঁধতে হবে। মানে খালি বালু ফেলে দিল, একটু ধাক্কা লাগলো, ভেঙে গেল না, এবং কমিউনিটিকে আপনার লোকাল কমিউনিটিকে ইনভলভ করতে হবে। তারপরে আপনার জলাশয় যেগুলো আছে সেগুলো আপনার যেগুলো আপনার নদীগুলো যেগুলো আছে, এগুলো আপনার ড্রেজিং যেটা সেটা করতে হবে। তার মানে আপনার নেচার যেটা আছে, আপনি দেখেন ঢাকা শহরের আশেপাশে যে নদীগুলো আছে, সেই ওয়াটারগুলো আপনি কনজিউম করতে পারছেন না। আপনি যদি পিওর ওয়াটার চান, তাহলে চাঁদপুর থেকে আপনার নিয়ে আসতে হবে। তাহলে আপনি যখন সব কিছু পলিউট করে দিচ্ছেন, তাহলে আমি নেক্সট জেনারেশনের জন্য কী রাখছি? সেজন্য আমি মনে করি যে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যেটা করতে হবে, আমার ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে এগুলোকে আমার এখন কি এগুলো প্রিজার্ভ করতে হবে, এবং যেগুলো নষ্ট করেছে আমরা এগুলোকে কারেক্ট করতে হবে। এখন এই যে প্রিভেন্টিভ মেজার যেটা, আপনি বন্যা প্রতি বছর যদি বন্যা আসে, তারা নিশ্চয় আরও নিশ্চয় হয়ে যাবে। এবং আমরা যে বলছি আয় বৈষম্য কমাবো, আমাদের কি করতে হবে? আপনি যদি একটা বাংলাদেশের আপনি যদি সার্ভে দেখেন, হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, ওখানে আপনি যেই বৈষম্য দেখায়, বৈষম্য কিন্তু অনেক বেশি। কেন? কারণ আপনি দেখবেন যে ইনকাম দেখায়, যারা বড় লোক তারা কিন্তু সবসময় ইনকাম কমায় দেখায়, যারা গরিব লোক তারা কিন্তু ইনকাম কমায় দেখায় না, ইনকাম আছে অল্প। হিউজ বৈষম্য। তাহলে আপনি নিচের দিকে যারা আছে প্রান্তিক জনগোষ্ঠী, ওদের হেল্প করবেন। তাহলে এই যে ক্ষুদ্র যারা আপনার যারা এই এন্টারপ্রেনিউর আছে, আপনি যারা স্মল যারা আপনার ফার্মার আছে, প্রত্যেকে আপনি দেখবেন যে এই যে একটা বন্যা হচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। তা বারবার যদি নিঃস্ব হয়ে থাকে তাহলে কী হবে? ফলে আপনাকে একটা লম্বা সময়ের জন্য সমাধান খুঁজতে হবে এই বন্যার জন্য। সেটার জন্য আপনার একটা মধ্য এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে। ওই যে আপনার আগুন লাগলো, আমি বালতি নিয়ে গেলাম, পানি দিব, তাহলে সবসময় আগুন লাগলে আমরা একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফলে আমার কাছে মনে হয় এখন সময় এসছে ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের একটা ডেল্টা প্ল্যান আছে কিন্তু, এবং সেই ডেল্টা প্ল্যানের মধ্যে কিন্তু আছে যে বাংলাদেশের যে অনেক জায়গায় যে আপনার তলায় যাবে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে, সেগুলো নিয়ে কিন্তু আপনার আমাদের পলিসি আছে। কিন্তু আমার কথা হলো যে সেই ধাক্কা আসার আগে এখন আপনার যে অবস্থা, এখনই তো আমার অনেক জায়গা দেখেছি আপনার যখন পানি আসছে আমি মানুষকে সেভ করতে পারছি না।
প্রায় মনে করি দীর্ঘমেয়াদী সে জায়গাটা যাওয়া উচিত আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, এই যে সংকট এবং সম্ভাবনার আলোচনাটি আমরা করলাম, দীর্ঘমেয়াদে জনাব হেলাল উদ্দিন যেটি বললেন, দীর্ঘমেয়াদে আমাদের কৃষি এবং খাদ্য নিরাপত্তাকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করাটাও এখন সময়ের দাবি কিনা? ডেফিনেটলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদেরকে এখনই নিতে হবে, এবং সেটি নিতে গেলে আমাদেরকে সবাইকে সম্পৃক্ত করে, বিশেষ করে আমাদের যারা কৃষকদেরকে সাথে নিয়ে কৃষি বিভাগের সাথে যারা জড়িত আছেন, সেখানে ডিএইএস এর রিসার্চের সাথে যারা যুক্ত আছেন, প্লাস যারা এন্টারপ্রেনার আছেন, যারা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছেন, সবাইকে নিয়ে ওই অঞ্চলের জন্য যেগুলো ভালনারেবল এরিয়া, সেই ভালনারেবল এরিয়ার জন্য আমাদের প্ল্যান করতে হবে। সেইগুলি হলে শর্ট টার্ম তো আমরা যেগুলো করতে পারো করবই, এবং প্ল্যানিং করে আমাদেরকে সেখানে যে আমরা কী সাপোর্টগুলো দিতে পারি, এবং সে তাদের জন্য স্পেশাল একটা, যেমন এফএও বা সিমিট আছে, ইরি আছে, যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এইভাবেই বড় বড় প্রোগ্রাম নিয়েও একটা প্রোগ্রাম নিয়ে ওই পার্টিকুলার অঞ্চলে যেগুলো ভালনারেবল এরিয়া, সেই ভালনারেবল এরিয়ার জন্য সেখানে আসলে কৃষি বিভাগের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি কিনা আপনার কাছে কি মনে হয়? অতীতে আমরা দেখেছি যে কৃষকের সঙ্গে কৃষি কর্মকর্তাদের একটা দূরত্ব থাকে, এটা আমরা শুনে এসেছি। নতুন বাংলাদেশে আপনি কি চান? আমি মনে করি যে এই দূরত্ব থাকলে কখনোই উন্নয়ন হবে না, এবং এই দূরত্ব থাকলে সেটি আমাদের কাম্য নয়। সেই জন্য আমার কাছে মনে হয় নতুন বাংলাদেশের যে আমাদের যে আমরা যে চিন্তা করতেছি, সেটিকে করতে গেলে এই দূরত্ব কমিয়ে আনতে হবে, এবং যা অতীতে হয়েছে সেটি রাখা যাবে না। এবং কৃষির সাথে সম্পৃক্ত যারা কৃষিবিদ যারা আছেন বিভিন্ন সেক্টরে, এবং কৃষির সাথে সম্পৃক্ত যেসব আছে এন্টারপ্রেনার, তারা দীর্ঘমেয়াদী, এখন কিন্তু আর সেই কৃষি মাঠে এই যে হাত দিয়ে সিড লাগানোর কোনো সময় না, এখন কিন্তু আমাদের ট্রান্সপ্লান্টার চলে আসছে, এখন কিন্তু সিডার চলে আসছে। এইগুলিকে কিন্তু তৈরি করতে হবে, এবং তাদের দীর্ঘমেয়াদী ওই অঞ্চলের উন্নয়নের জন্য সেগুলিকে তাদেরকে ইনসেন্টিভ দিয়ে, অর্থাৎ প্রণোদনা সরকার দিয়ে যাচ্ছে, কিন্তু আরও এই অ্যাফেক্টেড এরিয়ার জন্য প্রণোদনা বেশি করে দিয়ে ওই সব মেটেরিয়ালগুলো যাতে তাদের সিড, ফার্টিলাইজার এবং পেস্টিসাইড সাথে সাথে যে এই ইকুইপমেন্ট, এইগুলি যদি তাদের জন্য আমরা রেডি করে ওই অঞ্চলের জন্য তাদেরকে মোটিভেটেড করে রাখা যায়, তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী যারা আজকে সাফার করতেছে, ভবিষ্যতে তারা মনে করবে যে ইট হ্যাজ বিন ব্লেসিংস ফর আস। দ্যাট ইজ, আমি মনে করি যে এইটি থেকে উত্তরণ। কৃষির আধুনিকায়নের কথা যখন আসে, সেই সঙ্গে আসলে বাণিজ্যের বা উদ্যোক্তাদের বিষয়েও আসে। জনাব সবুর খান, আপনার কাছে একটু জানতে চাই যে এই সংকট উত্তরণের কথা আমরা বলছি, ক্ষতি কমিয়ে ফেলার কথা আমরা বলছি, সেখানে বেসরকারি খাত এই মুহূর্তে কি করতে পারে, এবং দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য বেসরকারি খাতের পরামর্শ কি হবে আপনার? প্রথম একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা সলিউশন করতে হবে, এটা যাতে থেমে না যায়। এখন আমরা 4 রকমের সলিউশন নিতে হবে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট, এখন আমার যেই সিচুয়েশন আছে এটাকে ট্যাকেল দিতে হবে, কারণ এখন কিন্তু কোনো সূত্র নাই। একজন লোক বিপদে আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যা করা দরকার তাই করতে হবে। বাট এর পরবর্তী সাথে সাথে কিন্তু একটা হচ্ছে আমার এগ্রিকালচার প্রোটেকশন, যে তারা এই পানিটা যখনই টানা শুরু করবে, সাথে সাথে আমি এগ্রিকালচারের সাবসিডিটা কীভাবে করব, ওইটার একটা টাস্কফোর্স তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাকে ওই অঞ্চলে কোনোভাবেই আর কোনো ত্রুটি করা যাবে না, কারণ যেই স্পিরিটটা আছে, এই স্পিরিটের কাজে সেখানে আরেকটা টাস্কফোর্স করতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্সগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে, যাতে করে আমার ফ্লোটা এনশিওর করে। কারণ ফ্লোটা যদি আমার এনশিওর করে, যেটা আমার মনে হয় প্রফেসর হেলাল সাহেব খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, যে আমি যদি ফ্লোটাকে ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু ওই পানির ওই রিজার্ভ, ওই রিসোর্সটাই কিন্তু আমার একটা বড় শক্তি হতে পারে। যেই শক্তি থেকে আমি মাছ উৎপাদন করতে পারি, যেই শক্তি হতে পারে তার উপরে আমি কিন্তু একটা প্ল্যান্টেশন করে আমি কিন্তু পানি থেকে আমি কিন্তু ফসল উৎপাদন করতে পারি, আমি কিন্তু আমার ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে, সাপ্লাই চেইন ডেভেলপ করতে পারি, ওইগুলোর পাশে কিন্তু আবার সুন্দর 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 স্থাপনা তৈরি করতে পারি। তো এটা হলো 3 নম্বর। আর 4 নম্বরে যেটা হচ্ছে, আমাকে কিন্তু অবশ্যই একটা, যেটা আমার মনে হয় তাও প্রফেসর সাহেব খুব ভালোভাবেই বলছেন, যে আমার এই বালির ভাত তৈরি করার সময় কিন্তু হাস্যকর কাজগুলো করার প্রয়োজন নাই। কারণ আমি ছবি তোলার জন্য বা একটা প্রকল্প করে সেটা আমি দেখানোর পরে আমি কিন্তু আমার বাজেট হয়ে গেল, তারপরে ভেঙে পড়ুক না পড়ে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি রাস্তা করলাম, রাস্তা করা 2 দিন পরে, তাহলে এদেরকে ছাড় দেওয়া যাবে না, কারণ এদেরকে প্রত্যেকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। কারণ আমি যদি বাঁধ তৈরি করতে পারি, আমার ওই বাঁধটা কিন্তু আমার এমন বাঁধ তৈরি করা যাবে না যে আমার পানির ফ্লোর সাথে বাঁধটা উড়ে যাবে। তার মানে বাঁধটাকে আমার কিন্তু ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার এমনভাবে তৈরি করতে হবে যাতে করে প্রত্যেকটা টায়ার, একটা টায়ার ফল করলে সেকেন্ড টায়ারে এসে প্রোটেকশন হবে, থার্ড টায়ারে প্রোটেকশন করবে। আবার যদি থার্ড টায়ারও ফল করে, তাহলে আমার কিন্তু ফ্লোতে কিন্তু কেটে যাবে। এবং একইভাবে সেখানে কিন্তু আমার কাছে মনে হয় একটা সময় কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো ভালো ইনিশিয়েটিভ নিয়েছিল। আমরা জানি যে বন্যা উপদ্রুত এলাকাতে কিন্তু আলটিমেটলি স্কুলগুলোকে কিন্তু
বন্যার্থীদের জন্য সেন্টার হিসাবে কিন্তু স্থাপন করা হয়েছিল। বাট আমি জানি এখনও সেগুলো আছে, কিন্তু প্রপার রক্ষণাবেক্ষণ নাই। তো আমার কাছে মনে হয় সেটাও কিন্তু এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে মাল্টি স্টোরেড বিল্ডিং করে একদিকে আমি স্কুল কলেজগুলোকে এস্টাবলিশ করব, আরেকদিকে আমি বন্যার সময় কিন্তু এগুলোতে আমি প্রোটেকশন হিসাবে কাজ করব, এবং এই দিকে আমার কিন্তু বেশি নজর দিতে হবে। একটা সময় ছিল 4 তলা, এখন কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সেখানে প্রপার পাইলিং সিস্টেম করে এটা কিন্তু আমি 10 তলা 12 তলা করতে পারি, যাতে করে আমার প্রচুর লোকরে কিন্তু সেখানে আমার শেল্টার দেওয়া সম্ভব হয়। আমার কাছে মনে হয় যে এই 5টি পদক্ষেপ নিলে আমরা খুব দ্রুত। আমি অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসলাম 30 সেকেন্ডে যদি আমি একটা কথা শুধু বলি, বাংলাদেশের কৃষি অ্যাট্রাকটিভনেস হারাচ্ছে। অন্যান্য সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি, সার্ভিস সেক্টর বলি, সবাই কৃষি থেকে জাম দিয়ে বের হয়ে যাচ্ছে। কৃষিতে আপনার কৃষি অলাভজনক, এটা মোটামুটি বিভিন্ন স্টাডিতে আসছে, আমরা নিজের স্টাডি করেছি। তাহলে কৃষি যদি আপনার অলাভজনক থাকে আর যদি বন্যা এইভাবে ঢেউ দিয়ে সব কিছু নিয়ে যায়, তাহলে ইয়াং জেনারেশন, শিক্ষিত জেনারেশন কৃষিতে আসবে না, তাহলে কৃষি কোনোদিন উঠবে না। সেজন্য আমি মনে করি যে এই যে আপনার কৃষিতে আপনার লাভজনক করতে গেলে অনেক কিছু করতে হবে, মেকানাইজ, মডার্নাইজেশন, এগুলো আছে। কিন্তু যদি বন্যার এই যে প্রকোপ যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে কোনোদিন এডুকেটেড ইয়াংরা কৃষিতে আসবে না, কৃষি উঠবে না। আর আমাদের কৃষি যদি আমাদেরকে পর্যাপ্ত ফুড না দেয়, তাহলে বৈশ্বিক ইয়া থেকে আমরা বাজারও দেখি না, বাজারও নাই বৈশ্বিক, কিন্তু চাল চাইলে আমরা আনতে পারবো না, চাইলে পেঁয়াজ আনতে পারবো না, ফলে ফুড সিকিউরিটি আমরা এনশিওর করতে পারবো না। আর সামগ্রিক যে সংকটটা আমরা পার হচ্ছি, একদম যদি 1 সেকেন্ডে জানতে চাই আপনার কাছে যে কৃষির সংকট উত্তরণের কৌশল শুনলাম, বাণিজ্যের জায়গা থেকেও শুনলাম, সামগ্রিক অর্থনীতির জায়গা থেকে আসলে সরকার এখন রাইট পদক্ষেপ নিতে পারবে কি না, নতুন সরকার, সব কিছু মিলে যদি 1 মিনিটে বলতেন। সরকার শুধু একটা টার্গেট, মূল্যস্ফীতি কন্ট্রোল করা, প্রবৃদ্ধি অন্যান্য জিনিস এগুলো মাথায় নাই এখন। এবং আমি মনে করি যে এই মূল্যস্ফীতি কন্ট্রোল করতে গেলে হিমশিম খেতে হবে। আর এখন বর্তমানে যে আরও কিছু অস্থিরতা আছে সেগুলো সামলে উঠতে হবে। তবে জাতি যেভাবে একতাবদ্ধ, যদি আমরা আইনের শাসনের মাধ্যমে আমরা মোটামুটি সামনে আগাইতে পারি, তাহলে হোপফুলি আমরা হয়তো এগুলো ওভারকাম করব। এবং কিছু আন্তর্জাতিক ডোনর এজেন্সি এবং কিছু কান্ট্রি আমার মনে হচ্ছে তারা আমাদের কিছু ঋণ টিনের ব্যাপারে একটু রিল্যাক্স থাকবে, একটু সহজ আমাদের শর্তে পে করার সুযোগ সুবিধা দিলে আমার মনে হয় আমরা ম্যানেজ করতে পারবো। কিন্তু আমরা অনেক চাপে আছি, ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা চাপে আছি অনেক। যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ, নিশ্চয়ই আগামীতে এই বিষয়ে আরও কথা হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।